হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য র্যাপিড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি। আজ তোমাদের অনুপাতের ওপর সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্ট দেখোনি তারা গ্রুপ ডেসক্রিপশনে যাও, ওখানে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আগে ফার্স্ট পার্ট দেখে নাও, তাহলে তোমাদের সেকেন্ড পার্টটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। আচ্ছা দেখো, আজ সেকেন্ড পার্টে কী কী দেখবো। এখানে দেখো তিনটে তোমাদের সরলীকরণ লেখা রয়েছে অনুপাতের ওপর। কী কী দেখো, 1 by x is to 1 by z is to 1 by x is to 1 by y is to 1 by z equal to 2 is to 3 is to 5 হলে x is to y is to z সমান কত। এখানে দেওয়া রয়েছে দেখো 1 by 2 equal to b by 3 equal to c by 4 হলে a plus b plus c by c সমান কত। একইভাবে এখানে দেওয়া রয়েছে দেখো a is to b সমান c is to d সমান e is to f সমান 1 is to 2 হলে 3a equal to 5c plus 7e is to 3b plus 5d plus 7d সমান কত। আচ্ছা, এই ধরনের যখনই সরলীকরণগুলো পাবে, মূলত যদি তোমার কোনো অনুপাতের সাপেক্ষে মান দেওয়া থাকে এবং সেটা কোনো অনুপাতের মান জানতে চায়, সেক্ষেত্রে সরাসরি যা দেওয়া রয়েছে সেই মানগুলোই তোমরা ধরে নেবে। যেমন এখানে দেখো 1 by x is to 1 by y is to 1 by z দেওয়া রয়েছে এবং যেটা সমান দেওয়া রয়েছে 2 is to 3 is to 5, অর্থাৎ 1 by x সমান 2, 1 by y সমান 3, 1 by z সমান তোমার 5। তাহলে একটা জিনিস দেখো, 1 by x সমান যদি তোমার 3 হয় তাহলে x সমান আমরা বলতে পারি 1 by 3, তাই না। x সমান 1 by 3, অর্থাৎ 1 by y সমান যদি তোমার 1 by x সমান 2 হয় যদি, তাহলে x সমান 1 by 2। একইভাবে 1 by y সমান যদি 3 হয় তাহলে y ইকুয়াল টু তোমার কত, 1 by 3। একইভাবে এটা যদি তোমার হয় 1 by z সমান যদি তোমার 5 হয় তাহলে z সমান তোমার কত, 1 by 5। তাহলে এক কথায় x is to y is to z সমান আমরা কি বলতে পারি, 1 by 2 is to 1 by 3 is to 1 by 5। আচ্ছা, ফার্স্ট পার্টে দেখো এটা তোমার ঠিক সেই অনন্যকের অনুপাতের মতো। অনন্যকের ক্ষেত্রে কি করেছিলাম না, আমরা চাপা দিয়ে করেছিলাম। দেখো কি হয়, তাহলে সরাসরি যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তোমাকে এই পার্টটা করার কোনো প্রয়োজন নেই, এখানেই সরাসরি পুট করবে। কিভাবে মানগুলো করবে, প্রথম নাম্বারটার জন্য x এর জন্য তুমি 2 কে চাপা দাও, কি কি দেখতে পাও, 3 এবং 5 কে দেখতে পাও। তাহলে x এর জন্য হয়ে যায় তোমার কি 3 × 5 is to y এর জন্য তুমি y এর মান চাপা দাও, কি 2 এবং 5 দেখতে পাও, তাহলে হয় 2 × 5। z এর জন্য z চাপা দাও, 5 কে দেখো কি দেখতে পাও, 2 × 3। তাহলে এখান থেকে দেখো কমন কিছু রয়েছে কিনা, কমন কিছু নেই, তাহলে সরাসরি লিখে দাও। তাহলে x is to y is to z সমান তোমার কত হয় দেখো, 3 × 5 = 15 is to 10 is to 6, এটাই তোমার অ্যানসার। আচ্ছা, সেকেন্ড দেখো কি বলেছে, 1 by a equal to 1 by b equal to c by 4। আচ্ছা, এগুলো আমরা যখন প্রথমে করেছিলাম ক্লাস 10 এ, সেক্ষেত্রে আমরা কে ধরে নিয়েছিলাম যে a সমান 2k, b সমান 3k, c সমান 4k। আচ্ছা, কে ধরার কোনো প্রয়োজন নেই, তোমাদের একটা করে লেটার লিখতে হবে। সরাসরি ধরবে a সমান 2, b সমান 3, c সমান 4। এরপর তুমি এখানে ওই মানটা পুট করে দাও। a সমান তোমার 2, a সমান 2, b সমান তোমার 3, c সমান তোমার 4, আবার নিচে c সমান তোমার 4। আচ্ছা, যোগ করে দেখো কত হয়, এটা হয় তোমার 5 5 4 9 9/4 এটাই তোমার অ্যানসার। আচ্ছা সরি, 9/4 তোমার অ্যানসার। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, a is to b equal to c is to d equals to e is to f। যদি তোমার 1 is to 2 হয় তাহলে 3a plus 5c plus 7e is to 3b plus 5d plus 7f। আচ্ছা দেখো, a সমান c, c সমান e, e সমান 1। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি যদি আলাদা আলাদা ভাবে দেখো, a is to b সমান তাহলে 1 is to 2, c is to d সমান 1 is to 2, e is to f সমান 1 is to 2। তাহলে এইভাবে অনুপাতের মান যদি দেওয়া থাকে এবং তার যদি অ্যানসার তোমার অনুপাতের সাপেক্ষে জানতে চাই, তার সেক্ষেত্রে কি বললাম যে সবসময় সেই মানগুলো ধরে নেবে। তাহলে a এর জন্য 1, c এর জন্য 1, e এর জন্য 1, b এর জন্য 2, d এর জন্য 2 এবং f এর জন্য তোমার কত, 2। তাহলে এখানে সরাসরি লিখে নাও 3a, অর্থাৎ a 1 3 × 1
3 প্লাস 5 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 1। একইভাবে অনুপাত দাও, এখানে দেখো কত হয় 3 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2 কত হয় দেখো, এটা হয় তোমার 3 5 8 8 5 তোমার 15। এটা হয় দেখো ঠিক এটা ডবলে রয়েছে আর কি, মানে দুইটা যদি কমন নিয়ে নাও তোমার 15 2 হয় 30, তাহলে এটা হয় 1:2। এটাই তোমার অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ টাকা পায়, তবে 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে তোমার কাছে জানতে চেয়েছে। এ বি এর দ্বিগুণ টাকা পায়, এ তোমার বি এর দ্বিগুণ টাকা পায়, অর্থাৎ এ সমান তোমার কি 2b। দেখো বি সমান হওয়ার জন্য ডবল হওয়া প্রয়োজন, কারণ এ তোমার বি এর থেকে ডবল টাকা পেয়ে যায়। আচ্ছা, আরেকটা কি সম্পর্ক দেওয়া রয়েছে দেখো, বি সি এর 1/3 অংশ, অতএব বি সমান তোমার কি সি এর 1/3 সি ইন্টু 1/3, অর্থাৎ 3b সমান তোমার কত সি, এটা বলতে পারি আমরা। তাহলে এখন এখানে দেখো দুটোর মধ্যে বি রয়েছে, তাহলে এই বিটা যদি সমান করে নিতে পারি তাহলে এ বি সি এর মধ্যে আমি একটা সম্পর্ক পেয়ে যাব। তাহলে এখানে দেখো এর সাথে যদি 3 গুণ করি, এর সাথে যদি 2 গুণ করি এই পার্টটার সাথে, তাহলে এটা হয় তোমার 3a সমান 6b, আর এটা হয় তোমার 6b সমান 2c। তাহলে এখন দেখো এটা কি লিখতে পারি আমি, 3a ইকুয়াল টু 6b ইকুয়াল টু 2c। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা a:b:c কি অনুপাতে ভাগ করবে, কিভাবে, সেম প্রসেস যেভাবে অনন্যকের প্রসেসগুলো করেছিলেন। তাহলে দেখো a এর মানের জন্য আমরা কি পাই, এটা চাপা দিই 2 ইন্টু 6 ইজ টু b এর জন্য bটা যদি চাপা দিই 3 ইন্টু 2। একইভাবে c এর জন্য আমরা কি করবো, সেটা চাপা দেবো 3 ইন্টু 6। আচ্ছা, কিছু কমন রয়েছে নাকি দেখো, 6 কমন রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই 6 কমন রয়েছে, তাহলে অনুপাতটা হয় 2:1:3। এই অনুপাতে তোমার টাকা পাবে, অর্থাৎ যদি তোমার মোট টাকা 6 টাকা হয় তাহলে এ পাবে 2 টাকা, বি পাবে 1 টাকা এবং সি পাবে তোমার 3 টাকা। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখো, এ কত টাকা পাবে 3000 টাকার মধ্যে। তাহলে দেখো 6000 টাকার মধ্যে এ পেয়ে যায় কত টাকা, 2 টাকা পেয়ে যায়। তাহলে 6 টাকার মধ্যে এ পায় 2 টাকা, তাহলে 3000 টাকার মধ্যে কত, তাহলে এখানে দেখো এটা কত হয় 500, তাহলে এ পেয়ে যাবে তোমার কত টাকা 1000 টাকা। অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 8:5 যদি দুটি সংখ্যা থেকে 6 বিয়োগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় 7:4। তাহলে সংখ্যাগুলি কি কি তোমাকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, তাহলে দুটি সংখ্যা কি কি, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, ধরো সাপোজ 8 ইউনিট এবং 5 ইউনিট দুটো সংখ্যা। এরপর দুটোর থেকে আমি কি করেছি 6 তোমার বিয়োগ করে নিয়েছি, যার কারণে তার অনুপাত দাঁড়িয়েছে কত তোমার 7:4। আচ্ছা, এখন দেখো দুটো সংখ্যা থেকেই তুমি 6 করে বিয়োগ করে নিয়েছো, তাহলে এখন তুমি দেখে নাও যে দুটো সংখ্যার অনুপাত কি তোমার একই হারে কমেছে কিনা। দেখো প্রথম সংখ্যাটা ছিল তোমার 8 ইউনিট, সেটা 6 কমে হয়েছে 7 ইউনিট। এটা ছিল 5 ইউনিট, এটা কমে হয়েছে তোমার 4 ইউনিট। দুটো ক্ষেত্রেই যেহেতু দুটো নাম্বারে আমি 6 করে কমিয়েছি, তাই দেখো দুটো সংখ্যাই তোমার 1 ইউনিট করে কমে গেছে। এটাও 1 ইউনিট কমেছে, এটাও 1 ইউনিট কমেছে। তাহলে আমরা এখান থেকেই বলে দিতে পারি যে 1 ইউনিট সমান 6, বা 1 ইউনিটের যে পরিবর্তনটা আসছে এটা 6 কমানোর জন্যই আসছে। তাহলে কি বলেছেন সংখ্যাগুলি কি কি ছিল, তাহলে প্রথম সংখ্যাটা ছিল তোমার 8 ইউনিট, দ্বিতীয় সংখ্যাটা ছিল তোমার 5 ইউনিট। 1 ইউনিটের মানটা জানো তুমি 6, তাহলে প্রথম সংখ্যাটা তোমার কত হবে 8 ইন্টু 6, তাহলে এটা হয়ে যায় তোমার ইন্টু 6 সমান 48, আর এটা হয়ে যায় তোমার 30, 5 30। খুব সহজ। আচ্ছা, এর পরবর্তী কি রয়েছে দেখো, কোন স্কুলের ছাত্র ও ছাত্রীর অনুপাত 7:3। কিছুদিন পর 15 জন ছাত্রী স্কুলে ভর্তি হওয়ায় ছাত্রছাত্রীর অনুপাত হয় 2:3। স্কুলে প্রথমে ছাত্রের সংখ্যা কত ছিল তোমার কাছে এটাই জানতে চেয়েছেন। আচ্ছা, তাহলে দেখো ছাত্রীর সংখ্যা বাড়িয়েছে, তাহলে ছাত্রীর কি অনুপাতের পরিবর্তন হবে সেটাই আমরা দেখে নেব। তাহলে প্রথমে স্কুলে তোমার যে অনুপাতে ছিল 3:2 এই অনুপাতে ছিল। আচ্ছা, এখন দেখো 15 জন ছাত্রী ভর্তি হওয়ায় অনুপাত দাঁড়ায় তোমার
3:2, 2:3। আচ্ছা, এখন দেখো তোমার কি ছাত্র সংখ্যা, ছাত্র আমি না বাড়িয়েছি না কমিয়েছি, সুতরাং ছাত্র আমার একই রয়েছে। এখানে তোমার আমি বাড়িয়েছি কি ভর্তি হয়েছে, কিছু পরিমাণে ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে দেখো ছাত্রীর তোমার অনুপাত বেড়েছে কি না। আচ্ছা, এখানে তো আমরা দেখতে পাচ্ছি কি ছাত্রীর অনুপাত একই রয়েছে, তাহলে আমাকে এই সমস্ত প্রশ্নগুলো আনতে হবে আমার মধ্যে, যে ছাত্রের সংখ্যা আমি বাড়াইনি কিন্তু ছাত্রীর অনুপাতের কিছু পরিবর্তন আসবে না, সেইগুলো দেখতে হবে। এখানে দেখো ছাত্রের সমান রেখেছে, তাহলে আমাকে এখানে এমনভাবে অনুপাত দুটোকে সাজাতে হবে যাতে দেখা যায় যেমন ছাত্রীর তোমার কি ছাত্রের সংখ্যা একই থাকে এবং ছাত্রীর অনুপাত যখন তোমার বেড়ে যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো এইগুলোর ক্ষেত্রে কি করবে, প্রথমে যেটা সমান করার চেষ্টা করবে সেটা দেখো প্রথম অনুপাতে কত রয়েছে সেটা দিয়ে তুমি দ্বিতীয় অনুপাতটাকে গুণ করবে, দেখো দ্বিতীয় অনুপাতে কত রয়েছে সেটা তুমি প্রথম অনুপাতকে গুণ করবে, তাহলে যেটা তুমি সমান করতে চাইছো সেটা দেখো সমান হয়ে যাবে। দেখো এর সাথে তুমি যদি 2 গুণ করে নাও, এর সাথে তুমি যদি 7 গুণ করে নাও, তাহলে এই অনুপাতটা দাঁড়ায় তোমার কত 14:6, আর এটা তোমার দাঁড়ায় 14:21, 14:21। এখন দেখো এখানে আমরা নতুন করে একটা ছাত্র এবং ছাত্রীর অনুপাত পেলাম। স্কুলের যখন ছাত্রী ভর্তি হয়নি সেই অবস্থায় তোমার 14:6 এবং ভর্তি হওয়ার পর তোমার অনুপাত দাঁড়ায় 14:21। আচ্ছা, এখানে দেখো ছাত্র একই রয়েছে, কোনো সমস্যা নেই, ছাত্রী তোমার বেড়ে গেছে তোমার যা প্রয়োজন ছিল। তাহলে এখন দেখো কত অনুপাত ছাত্রী তোমার বেড়েছে, এখানে দেখো 21 থেকে 6 তোমার 15 ইউনিট ছাত্রী বেড়ে গেছে, অনুপাতের 15 ইউনিটের চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই যে 15 ইউনিটের চেঞ্জ এসছে, কতজন ছাত্রী ভর্তি হয়, 15 জন ছাত্রী ভর্তি হয়, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে 15 ইউনিট সমানই 15 জন, বা ছাত্রীর যে অনুপাতের পরিবর্তনটা আসছে 15 ইউনিট সেটা 15 জনের জন্যই আসছে। তাহলে 1 ইউনিট সমান কত, 1 জন, তাই না, 1 ইউনিট সমান তোমার 1 জন। তাহলে এখানে তোমার কাছে কি জানতে চেয়েছে, স্কুলে প্রথমে ছাত্রের সংখ্যা কত ছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, কি বলেছিলাম আমি আগের দিন, যে যখনই তুমি নতুন কোনো একটা রেশিও নিয়ে কাজ করবে তখন পুরনো যে রেশিও তোমার কাছে ছিল সেটা তুমি ভুলে যাবে, এখন তুমি এখান থেকে মান বার করবে। তাহলে এখানে দেখো ছাত্রী ভর্তি হওয়ার আগে স্টুডেন্ট সংখ্যা, ছাত্র সংখ্যা কত ইউনিট ছিল, 14। 1 ইউনিটের মান যদি তোমার 1 হয় তাহলে ছাত্র সংখ্যা কত, 14 জন ছাত্র ছিল। চলো নেক্সট কি বলতে হবে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4, ওই বাক্সে 399 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা রয়েছে। এখানে দেখো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত আগে দেখে নেবেন যে মোটের ওপর যে মানটা দেওয়া রয়েছে ওটা কিসের উপর দেওয়া রয়েছে। ধরো আমরা প্রত্যেকেই কিছু কিছু পরিমাণে টাকা জমিয়ে থাকি এবং ছোটোর সময় সবাই করতাম, তাহলে এখানে তুমি ধরো একটা তোমার কাছে পিগি ব্যাংক রয়েছে, এখানে তুমি টাকা জমিয়েছো বছরের প্রথম থেকে, জানুয়ারির প্রথম থেকে একবারে 31 ডিসেম্বর পর্যন্ত টাকা জমিয়েছো। 1 বছর পর এখান থেকে তুমি দুটো জিনিস পেতে পারো, ধরো তুমি 1 টাকা 2 টাকা এবং 5 টাকার কয়েন মিলে জমিয়েছো, দুটো মোট পেতে পারো 1 বছর পর। একটা হলো তোমার কি টোটাল টাকা তোমার কত হয়েছে, এবং আরেকটা তুমি পেতে পারো কি টোটাল কয়েন কতগুলো মুদ্রা তোমার হয়েছে ওখানে, তাহলে দুটোর উপর মোট পেতে পারো। এমনকি তাদের কিছু কিছু ইন্ডিভিজুয়াল তোমার নাম্বার হবে, যে এতগুলো 1 টাকা হয়েছে, এতগুলো 2 টাকা হয়েছে, এতগুলো 5 টাকা হয়েছে, তাহলে তাদের একটা অনুপাতে আমি সাজাতে পারি। বা 1 টাকা হয়েছে এত টাকা জমেছে, 2 টাকা জমে এত টাকা হয়েছে, 5 টাকা জমে এত টাকা হয়েছে, তাহলে প্রত্যেকটা কয়েনের যা মূল্যের যা ভ্যালু রয়েছে তাদেরও আমরা একটা অনুপাত পেয়ে যেতে পারি। তাহলে এখানে দেখো সবসময় দেখে নেবে অঙ্কের মধ্যে ওই যে মোট ভ্যালুটা দেওয়া রয়েছে ওটা তোমার কিসের উপর দেওয়া রয়েছে। তাহলে দুটো মোট ভ্যালু পেতে পারি, আমি বলেছি যে একটা হচ্ছে তোমার কি মূল্য, এবং আরেকটা পেতে পারি আমরা কি সংখ্যা পেতে পারি। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে যদি মোট তোমার মূল্যের উপর দেওয়া থাকে তাহলে অনুপাত দেওয়া থাকবে তোমার কি সংখ্যার উপর দেওয়া থাকবে, আর যদি মোট তোমার সংখ্যার উপর দেওয়া থাকে তাহলে অনুপাত কিন্তু তোমার মূল্যের উপর দেওয়া থাকবে। আচ্ছা, এরপর তুমি তাহলে মূল্য যদি মোট থেকে থাকে তাহলে আমাকে ওই সংখ্যা থেকে মূল্যের অনুপাতে নিয়ে যেতে হবে, বা মোট যদি তোমার সংখ্যা দেওয়া থাকে তাহলে মূল্য থেকে তোমার সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে এখন দেখো এখানে মূলত 3টে টাইপের কয়েনের কথা বলা রয়েছে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা। আচ্ছা, এখন এই প্রত্যেকটা কয়েনের তুমি টাকার মূল্য সাপেক্ষ বা টাকার সাপেক্ষে তুমি কত হতে পারে সেটা একটু ভেবে নাও।
যে তোমার কাছে একটা 1 টাকার কয়েন রয়েছে, তাহলে কত টাকা রয়েছে 1 টাকা। যদি তোমার কাছে দুটো যদি 1 টাকার কয়েন থেকে থাকে তাহলে তোমার কাছে মোট টাকা কত থাকবে, 2 টাকা থাকবে। তাহলে 1 টাকার একটা কয়েন সমান 1 টাকাই সব সমান। একইভাবে তুমি 50 পয়সার যদি কম্প্যারিজনটা করে থাকো, যে একটা তোমার কাছে 50 পয়সা রয়েছে, তার মানে কত টাকা রয়েছে 8 আনা, বা যেটাকে আমরা বলে থাকি কি 1/2। এরপর ধরো তোমার কাছে 4টে 50 পয়সা রয়েছে, তাহলে কত টাকা রয়েছে 2 টাকা। কিভাবে করলে না ওর সাথে 1-এর 2 তুমি গুণ করলে, দেখো গুণিত 4 সমান তাহলে হয় 2 টাকা। একইভাবে তোমার যদি 25 পয়সা হয়, তাহলে একটা 25 পয়সার জন্য তোমার টাকা কত পেয়ে যাবে তুমি 1/4, কারণ এই 4টা 25 পয়সা লেগে যায় আমার 1 টাকা হতে। তাহলে এখানে যদি বলা হয় যে তোমার কাছে 8টা 25 পয়সার কয়েন রয়েছে, তাহলে কত টাকা রয়েছে, কি করবে এর সাথে 8 গুণ, তাহলে এটা হয় তোমার কাছে 2 টাকা রয়েছে। একইভাবে দেখো এখান থেকে আমরা বলে দিতে পারি, ধরো তোমার কাছে 1 টাকা রয়েছে, তাহলে কতগুলো তোমার কাছে 25 পয়সা রয়েছে। এর ভগ্নাংশটা কি 1/4, অর্থাৎ 4টে 25 পয়সা রয়েছে। তাহলে একইভাবে এই অঙ্কগুলো তোমার 5 পয়সা, 20 পয়সা, 10 পয়সা মূলত এইগুলোর উপর থেকে এসে থাকে। দেখে নাও, যদি 5 পয়সার জন্য 5 পয়সার মূল্যের অনুপাত কত, 1/20, অর্থাৎ 20টা 5 পয়সা প্রয়োজন 1 টাকা হওয়ার জন্য। একইভাবে 10 পয়সার ক্ষেত্রে কি 1/10, অর্থাৎ 10টা 10 পয়সা প্রয়োজন তোমার 1 টাকা হওয়ার জন্য। একইভাবে 20 পয়সা কতগুলো প্রয়োজন, 5টা প্রয়োজন 1/5। তাহলে এখানে দেখো এই অঙ্কটাতে তোমার কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে ওই বাক্সে 393 টাকা দেওয়া রয়েছে, অর্থাৎ মোট ভ্যালুটা টাকার উপর দেওয়া রয়েছে, আমার অনুপাত দেওয়া রয়েছে সংখ্যার উপর। তাহলে এই সংখ্যার অনুপাতকেই আমি টাকাতে নিয়ে যাব, দেখো এখানে কি বলেছে যে 1:2:4 এই সংখ্যার অনুপাতে, অর্থাৎ তোমার যতগুলো সংখ্যা রয়েছে কিছু কিছু সেপারেট ইউনিটে তোমার ডিভাইড করে নিয়েছে। এরপর বলে দেওয়া হয়েছে যে 1:2:4 এইভাবে তোমার রয়েছে। তাহলে 1 টাকা রয়েছে, তাহলে কত টাকা রয়েছে আমরা জানি, একটা কয়েনের জন্য 1 টাকাই থেকে যাবে, তাহলে এর মূল্য তোমার 1 টাকাই। আচ্ছা, দুটো 50 পয়সা রয়েছে, তার মানে কি 2 × 1/2, একটার মূল্য কত 1/2, তাহলে দুটোর মূল্য 1/2। আচ্ছা, 25 পয়সা 4টা রয়েছে, একটা 25 পয়সার মূল্য 1/4। তাহলে এখন দেখো এই অনুপাতটা আমি কি পাই 1:1, অর্থাৎ 3 টাকার মধ্যে তোমার 1 টাকা হয় 1 টাকা, 2 টাকা 50 পয়সা হয় 1 টাকা, এবং 25 পয়সা হয় 1 টাকা। তাহলে এখন দেখো 3 টাকার মধ্যে, তাহলে এখান থেকে তুমি দেখে নাও কি জানতে চেয়েছেন যে মোট কতগুলি মুদ্রা রয়েছে, দেখো। আচ্ছা, তাহলে মোট টাকা দেখে নাও এখানে কতগুলো রয়েছে। আচ্ছা, মোট টাকা 1 টাকা কতগুলো রয়েছে দেখো, তাহলে 3 টাকার মধ্যে 1 টাকা, তাহলে প্রত্যেকটা সমান অনুপাতে রয়েছে, তাহলে 393 131 টাকা করে রয়েছে। 131 টাকা রয়েছে 1 টাকা, 131 টাকা রয়েছে 2 টাকা, 131 টাকা রয়েছে 3 টাকা। তাহলে 131 টাকা হওয়ার জন্য কতগুলো 1 টাকার প্রয়োজন, 131টাই প্রয়োজন। 131 টাকা হওয়ার জন্য কতগুলো 50 পয়সা প্রয়োজন, ওর ডবল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যায় তোমার কত 262। একইভাবে 131 টাকা হওয়ার জন্য কতগুলো 25 পয়সার প্রয়োজন, ওর 4 গুণ হয়ে যাবে, কারণ 1 টাকা হওয়ার জন্য তোমার 4টা 25 পয়সা লেগে থাকে। তাহলে এর 4 গুণ হলে কত হয় 4, 2, 5 এত। তাহলে মোট সংখ্যা দেখো এখানে কত হয় 7, 1, 9, 917টি টোটাল তোমার সংখ্যা রয়েছে। চলো নেক্সট কি বল, দেখো এ বি সি তিনটি গ্লাসের আয়তনের অনুপাত 4:5:7। গ্লাস তিনটিতে সিরাপ ও জলের মিশ্রণের পূর্ণ। আচ্ছা, গ্লাস তিনটিতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:3, 2:3 এবং 3:4। গ্লাস তিনটির মিশ্রণ একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে। আচ্ছা, 3টি পাত্র দেওয়া রয়েছে, 3টি পাত্রের তোমার আয়তনের অনুপাত দেওয়া রয়েছে। কি অনুপাতে রয়েছে 3টি, দেখো প্রথম পাত্রে ধরো 4, 5 এবং 7 এই অনুপাত।
তাহলে আমাদের অনুপাত দেওয়া রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে প্রথম পাত্র তোমার 4 লিটারের হয়, দ্বিতীয় পাত্র তোমার 5 লিটার এবং তৃতীয় পাত্র তোমার 7 লিটার। আচ্ছা, প্রথম পাত্রে তোমার অনুপাতে কি অনুপাতে রয়েছে 1:3, দ্বিতীয় রয়েছে তোমার কত 2:3। আচ্ছা, তৃতীয়তে দেখো কত রয়েছে তোমার 3:4। আচ্ছা, 3:4 এক্ষেত্রে হয়তো খুব সহজ যে ব্যাপারটা, এখানের যা মোট ইউনিট তা এর সমানই, তাহলে এখান থেকে আমরা এই পার্টগুলো নিয়ে যেতে পারি, কিন্তু এগুলো ডিফারেন্সেস থাকে তাই একটু আমরা লেন্দি করবো, একটা স্টেপ বাড়তি করবো। দেখো কি বলেছে, দেখো এখানে 4 লিটারের মধ্যে তোমাকে কি বলেছে সিরাপ এবং জলের, আচ্ছা হ্যাঁ, সিরাপ এবং জলের অনুপাতগুলো বার করতে হবে। তাহলে সিরাপটাকে আমি আলাদা করে নেবো, 3টে গ্লাসের বা 3টে বটলের যে সিরাপ রয়েছে সেগুলোকে আলাদা করে নেবো, এবং জল তোমাকে একটা সাইডে আমি আলাদা করে নেবো, এটা সিরাপ। আচ্ছা, সিরাপ ধরো প্রথম পাত্রে তোমার কি 1:3 অনুপাতে রয়েছে, তাহলে এটা সিরাপ, এটা সিরাপ, এটা সিরাপ, এই পার্টটা জল, এটাও জল, এটাও জল। তাহলে এখানে দেখো 4 লিটারের মধ্যে 1 ইউনিট তোমার সিরাপ থেকে থাকে, তাহলে 4 এর মধ্যে কত, তাহলে 4 এর মধ্যে এখানে তুমি সিরাপ পেয়ে যাবে 4 × 1 = 4, কারণ 4 এর মধ্যে 1, 4 এর মধ্যে কত, কারণ পাত্রটা তোমার 4 এর পাত্র, 4 লিটারে বা 4 ইউনিট। একইভাবে দেখো এখান থেকে প্লাস দেবো, এখান থেকে দেখো তোমার 5 ইউনিট রয়েছে, 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট তোমার সিরাপ, তাহলে 5 এর মধ্যে কত, তাহলে 5 × 2/5। একইভাবে এখান থেকে সিরাপটা আমি তুলে নেবো, কিভাবে তুলবো 7 এর মধ্যে, তাহলে কিভাবে থাকবে 3 এর 7 এইভাবে থাকবে। আচ্ছা, এই পার্টটা পেয়ে গেলাম আমি সিরাপ ইস টু, এরপরে জলগুলো আলাদা করে নেবো। একইভাবে দেখো 4 এর মধ্যে তোমার জল বল থাকবে 3 এর 4 থেকে যাবে, প্লাস 5 এর মধ্যে তোমার 3 এর 5, 5 এর 3 এর 5, প্লাস একইভাবে 7 এর তোমার 3 এর 7। এখানে আমাদের নো বলে ফুলটস দিয়ে দিয়েছে, কারণ দুটোর সমান, তাই এগুলো কাটাকাটি হয়ে যাবে, এটা কেটে যায়, এগুলো কেটে যায়, এগুলো কেটে যায়। তাহলে এখানে দেখো তোমার কত এসছে, এটা তোমার 6:, এগুলো কেটে গেলে দেখো কত হয়, আচ্ছা এটা হচ্ছে 3 এর 7, এটা 4 তোমার 4, তাহলে এটা কত হয় 10। আচ্ছা 3 3 4, 6 4 10, তাহলে এটা হয়ে যাবে তোমার 3:5। নতুন মিশ্রণে তোমার জল এবং সিরাপের অনুপাত দাঁড়াবে তোমার কত 3:5। হ্যাঁ, এই প্রসেসটা এই কারণেই বললাম, ধরো এখানে তোমাদের হয়তো এই জায়গাটার সাথে এই জায়গাটার মোট অনুপাত সমান, যার কারণে তোমরা সরাসরি করে নিলে। এগুলো যদি এক্ষেত্রে হয়, দেখো কিছু কিছু ক্ষেত্রে ধরো তোমাদের এমন দেওয়া রয়েছে যেক্ষেত্রে তোমার এইগুলো ডবল দেওয়া রয়েছে এবং এখানে এটা দিয়ে ডিভিজেবল হয়, যদি ডবল পেয়ে যাও, ধরো এটা ডবল দেওয়া রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকগুলো আলাদা করে 2 গুণ করে নেবে। এখানে সমান রয়েছে তাই কেবলমাত্র সিরাপগুলোকে একটা সাইডে করে যোগ করে নিলাম এবং এগুলো জলগুলোকে একটা সাইডে করে যোগ করে নিলাম। ধরো যদি এখানে তোমার 4, এটা 8 রয়েছে, এটা 10 রয়েছে, এটা তোমার 14 রয়েছে, ওইভাবে থাকে না, যদি থেকে থাকে ডবল থেকে থাকে বা ট্রিপল থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে প্রত্যেকগুলোকে একটা সাইডে করে 3 দিয়ে গুণ করে নেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা একটি পরিবারের চাল ও গমের জন্য খরচের অনুপাত তোমার 7:3। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে এবং গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে ওই পরিবারে চাল ও গমের জন্য খরচের অনুপাত তোমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা দেখো খুবই সহজ অঙ্ক, তোমার দেখতে খুব বড় বড় মনে হয়, কিন্তু যে অঙ্কটা খুব বেশি দেওয়া থাকবে বা খুব বড় করে দেওয়া থাকবে, কারণ সেটাই খুব সহজেই করা যায়। দেখো এখানে তোমার খরচের অনুপাতগুলো দেওয়া রয়েছে, দুটোর খরচের অনুপাত দেওয়া রয়েছে 7:3। এটা ধরো তোমার খরচের অনুপাত, দাম বাড়ার আগে এই খরচের অনুপাত। আচ্ছা আরেকটা কি দেওয়া আছে দেখো, চালের দাম বাড়ার আগে একটা ছিল এবং বাড়ার পর আরেকটা হয়েছে, তার অনুপাত দেওয়া রয়েছে। চালের এটা বর্তমান, এরপর সেটা বেড়ে হয় এটা, বেড়ে হয় এটা। একইভাবে গমের ক্ষেত্রেও দেখো একই অনুপাত দেওয়া রয়েছে, সেটা হচ্ছে তোমার কি 4:5, অর্থাৎ বর্তমানে 4 পরবর্তীকালে সেটা 5 হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানে দেখো আগে তোমার খরচ হতো কত, চালের জন্য 7 টাকা, গমের জন্য 3 টাকা বা 3 ইউনিট তুমি ধরে নাও। তাহলে এখানে দেখো কি হয়, তাহলে দেখো আমরা এটাকে প্রথমে অৌখিক নিয়মে ভেবে নিই আগে, যে 2 টাকার থেকে ওটা হয় 3 টাকা, 1 টাকা
মধ্যে কত হয় 3/2, তাহলে 7 টাকার মধ্যে কত, এই ব্যাপারটা। তাহলে এখানে কি 7 টাকা আমার আগে খরচ হতো, এখন কত খরচ হয়, আগে 2 টাকা হতো, এখন হয় 3 টাকা। একইভাবে গমের ক্ষেত্রেও আমি পেয়ে যাব, দেখো আগে গমে খরচ হতো তোমার 3 টাকা, এখন কত হতো, এখন হয় আগে হতো তোমার 4 টাকা, 4 টাকার সাপেক্ষে এখন তোমার হয় 5 টাকা খরচ। তাহলে এটাই হচ্ছে তোমার বর্তমান খরচের অনুপাত। আগে তোমার 7 টাকা ছিল, এখন তোমার বেড়েছে কিভাবে, 3/2 হিসেবে বেড়েছে, এটাও তোমার 5/4 হিসেবে বেড়েছে। তাহলে এখন দেখো কত হয়ে যায়, এইখানে 4 কেটে যায়, 4 কেটে যায়, তাহলে 3 তাহলে 7 × 3 × 2 = 3 × 5। তাহলে এটা দেখো কত হয়, 42 = 35, 42 আচ্ছা এটা তো আচ্ছা 15, 42 = 15, এটাই তোমার অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট কি বলেছে দেখো, এ এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7 এবং ব্যয়ের অনুপাত 4:3 যদি উভয় সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে তবে তাদের সমষ্টি কত। অর্থাৎ দুজনেই তোমার প্রত্যেক সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করছে। তাহলে আচ্ছা সঞ্চয় বলতে কি, আমার যে আয় তার থেকে যদি আমি ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে যে টাকাটা তোমার বেঁচে থাকে ওটাই তো আমাদের সঞ্চয়। তাহলে এখানে দেখো আয়ের একটা অনুপাত দেওয়া রয়েছে, আয়ের অনুপাত কত দেওয়া রয়েছে, 9:7 এই অনুপাতে রয়েছে, এবং 4:3 এই অনুপাতে তোমার কি ব্যয় করেছে, 4:3 এই অনুপাতে ব্যয় করেছে। তাহলে এখানে দেখো 4 থেকে যদি আমি ধরো আমার আয় এর 9 ইউনিট ছিল আয়, এর ব্যয় হচ্ছে তোমার 4, তাহলে 9 থেকে যদি আমি 4 বিয়োগ করে নিই তাহলে কত ইউনিট তার সঞ্চয়, 5। এখানে দেখো বি এর তোমার আয় 7 ইউনিট, বি এর ব্যয় তোমার কত 3 ইউনিট, বিয়োগ করো কত এসছে 4 ইউনিট। আচ্ছা এর 5 ইউনিট সঞ্চয় এর 4 ইউনিট সঞ্চয় হতে পারে কি, কারণ দেখো দুজনেরই বলেছে 200 টাকা করে সঞ্চয় করেছে, তাহলে তাদের মধ্যে যে সঞ্চয় এর অনুপাতটা নিশ্চয়ই সেম ভাবেই দেখা যাবে। আচ্ছা তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন তোমরা সমস্যায় পড়ে যাবে যে এইগুলো কি করে সমান হচ্ছে না, কিচ্ছু করার দরকার নেই, অনুপাতগুলোর ডিফারেন্স দেখে নেবে দুটোর মধ্যে কত রয়েছে, এরপর একটা অপরটার সাথে গুণ করবে। যেমন 4 এবং 3 এর মধ্যে ডিফারেন্স রয়েছে 1, 9 এবং 7 এর মধ্যে ডিফারেন্স রয়েছে 2, তাহলে এর সাথে তুমি 2 গুণ করো, এর সাথে তুমি 1 গুণ করো, নতুন এসে তুমি কি পাও 9:7, এটা হয়ে যায় তোমার 8:6। এখন তুমি দেখে নাও এর আয় যদি 9 ইউনিট হয়, এর ব্যয় তোমার 8 ইউনিট, বি এর আয় যদি তোমার 7 ইউনিট হয়, বি এর ব্যয় তোমার 6 ইউনিট। তাহলে দেখো দুটোর মধ্যে দুজনেরই সঞ্চয় কত করে 1 ইউনিট করে। তাহলে আর প্রশ্নের মধ্যে বলে দেওয়াই রয়েছে যে তোমার সঞ্চয় উভয়ের 200 টাকা করে, তাহলে 1 ইউনিট সমানই তোমার কত 200 টাকা, 1 ইউনিট সমানই 200 টাকা। তাহলে এখন তোমার কাছে জানতে চেয়েছে তাদের সঞ্চয় করতে তাদের সমষ্টি কত। আচ্ছা সঞ্চয়, আচ্ছা তাহলে তাদের আয়ের সমষ্টি কত, আয়ের সমষ্টি কত, তাহলে দেখে নাও এখানে দুজন কত করে আয় করেছে, টোটাল ইউনিট কত, সবসময় ভেবে রাখবে যে দুটো অনুপাতের মধ্যে তুমি তুলনা করবে সেই দুটো অনুপাতকে নিয়েই তুমি কাজ করবে, কখনোই পেছনে হাঁটবে না। আচ্ছা তাহলে দুজনের আয়ের অনুপাত, আয় দেখে নাও কত ইউনিট, টোটাল 9 সাথে 16 ইউনিট আয় করে। 1 ইউনিটের মান যদি 200 হয় তাহলে 16 ইউনিটের মান কত, 16 × 200, তাহলে টোটাল তারা 3200 টাকা আয় করত। পরবর্তী কি বলেছে দেখো, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো, বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান, কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত নির্ণয় করো। আচ্ছা তাহলে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে যে কোনো একটার সাপেক্ষে তোমাকে দেখে নিতে হবে। অর্থাৎ ওখানে ধরো কুকুর তোমার যে সময় 5টা ফেলেছে সেই সময় কুকুরের সাপেক্ষে বিড়ালের পদক্ষেপটা কত হতো এটাই তোমার কাছে জানতে চেয়েছে। একটা জায়গাতে দেখো বলেই দেওয়া রয়েছে যে কুকুরের 3টি পদক্ষেপ সমান বিড়ালের 4টি পদক্ষেপ। আচ্ছা তাহলে এখানে দেখো কুকুর প্রথমে কতগুলো ফেলেছে, 4টি পদক্ষেপ, তাহলে ওই 4টি পদক্ষেপ কুকুরের সাপেক্ষে কতগুলো সেটা তুমি যদি বার করে নিতে পারো তাহলে, কারণ তাদের কুকুরের 5টি পদক্ষেপের সমান বিড়ালের 4টি পদক্ষেপ,
তাহলে 4টি পদক কুকুরের সাপেক্ষে কতগুলো পদক্ষেপ হবে সেটাই তোমাকে বার করে নিতে হবে। তাহলে এখানে দেখো প্রথম এখানে বলে দেওয়া রয়েছে কি কুকুরের 3টি পদক্ষেপ, কুকুরের 3টি পদক্ষেপ সমান বিড়ালের 4টি, বিড়ালের 4টি। আচ্ছা কুকুরের 1টি পদক্ষেপ সমান বিড়ালের কত? 4-এর 3টি। একইভাবে কুকুরের 4টি পদক্ষেপ সমান তাহলে কতগুলো হবে? 4 × 4/3 অর্থাৎ 16/3। আচ্ছা কুকুর যখন 4টি পদক্ষেপ ফেলছে তখন বিড়ালের সাপেক্ষে তোমার ফেলা হয় কতগুলো? 16/3টি। আর এই সময় বিড়াল কতগুলো ফেলছে? 5টি ফেলছে। তাহলে তাদের অনুপাতটা কত হয়? 16/3:5। তাহলে এখানে দেখো কত হয় তোমার? 16:15। 16:15 এটাই অ্যানসার। আচ্ছা যদি তোমাদের মনে হয় যেটা বুঝতে সমস্যা হচ্ছে তাহলে এইগুলোর ক্ষেত্রে সরাসরি দেখবে, সরাসরি লিখে নেবে কি কি দেওয়া রয়েছে। কুকুর বেড়াল দেওয়া রয়েছে, তাহলে এখানে লিখবে কুকুর, আচ্ছা বেড়াল। এক্সামিনার যতই কায়দা করে যে কোনো ছাগল ভেড়া গরু যাই কিছু দেখ না কেন তোমাদের দুটো প্রশ্নই দেওয়া থাকবে, দুটোকে লিখে নেবে। প্রথমে কি ডাটা দেওয়া রয়েছে? 4, 5, 4টি 5টি। আচ্ছা এরপরে দেখো কি দেওয়া রয়েছে, তাদের একটা পদক্ষেপের সাপেক্ষে দেওয়া রয়েছে, ওটা নিচের দিকে 3, 5। এরপর 3 এবং 4 ক্রস মাল্টিপল করে রেশিওটা লিখে নেবে, যেটা বাড়বে ওটাই তোমাদের অ্যান্সার। কনসেপ্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে মাথা রাখো এই কুকুর ভেড়া ছাগল গরু গাধা ঘোড়া যাই কিছু দিক প্রথমে এইভাবে লিখবে। প্রথম যে দুটো ডাটা দেওয়া রয়েছে সেই দুটো ডাটাকে লিখবে, তারপর যে দুটো ডাটা রয়েছে যা দেওয়া রয়েছে তার নিচে ঠিক লিখবে। এরপর আড়াআড়ি গুণ করে যা অনুপাত পাবে সেটাই লিখে দেবে। এটা গুণ করলে হয় এটা তোমার 16, এটার সাথে এটা গুণ করলে হয় তোমার কত? 15। 15:16 এটাই তোমার অ্যান্সার। আচ্ছা ওকে চলো নেক্সট কি বলেছে দেখে নিই। 2430 টাকা এক্স ওয়াই ও জেড এদের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হয় 3:4:5। তবে এক্স কত টাকা পাবে এটাই তোমার কাছে জানতে চেয়েছে। খুব সহজ। দেখুন এখানে অনুপাত দেওয়া রয়েছে, অনুপাত কি দেওয়া রয়েছে? 3:4:5 এই অনুপাত দেওয়া রয়েছে। এই অনুপাতটা কখন হয় না, ওই 2430 টাকা যখন তাদেরকে কিছু একটা সার্টেন অনুপাতে ভাগ করে দেওয়ার পর তাদের কাছ থেকে এক্স এর কাছ থেকে 5 টাকা কমিয়ে নিন, ওয়াই এর কাছ থেকে 10 টাকা কমিয়ে নিন এবং জেড এর কাছ থেকে 15 টাকা কমিয়ে নিলে এই অনুপাতটা হয়। আচ্ছা তাহলে তিনজনের কাছ থেকে মোট তোমার কত টাকা কমে যায় দেখে নাও। তিনজনের কাছ থেকে মোট তোমার টাকা কমে যায় 5 + 10 + 15, অর্থাৎ তিনজনের কাছ থেকে তোমার 30 টাকা কমিয়ে নেওয়া হয়, যার ফলে এই অনুপাতটা দাঁড়ায় 3:4:5। এখন তোমার ওই যে 2430 টাকা তিনজনের মধ্যে ভাগ করেছে, এখান থেকে যদি আমি 30 টাকা বাদ দিয়ে দিই তাহলে থাকে তোমার কত? 2400 টাকা। তাহলে তো এই 2400 টাকাটাই তো তোমার অ্যাকচুয়ালি 3:4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। ওটাই বলেছি দেখো আলাদা আলাদাভাবে ভাগ করে কমিয়ে দেওয়ার থেকে এখানে আমি মোট টাকাটার থেকে তিনজনের যা টোটাল কমিয়ে দেওয়া টাকাটা সেটা যদি বাদ দিয়ে দিই তাহলেই দেখো এই অনুপাতটাই ভাগ করা হয় আলটিমেট ওটাই। তাহলে এখন দেখো এই যে অনুপাতটা, এই অনুপাতটার সাপেক্ষে এক্স কত টাকা পেয়েছে সেটা আমার বার করলেই কাজ হয়ে যায়। তাহলে 2400 টাকা। আচ্ছা এখানে টোটাল ইউনিট দেখো কত? 4 5 9 4 12। তাহলে 12 ইউনিটের মধ্যে এক্স পাই 3 ইউনিট, 12-র মধ্যে 3, তাহলে তোমার 2400-র মধ্যে কত? তাহলে এটা হয় তোমার 200 অর্থাৎ 600 টাকা। আচ্ছা 600 টাকা নয়, এটা তোমার হয় 2400 টাকার মধ্যে 600 টাকা। আচ্ছা এক্স এর কত টাকা কমিয়ে রেশিওটা দেওয়া হয়েছিল? 5 টাকা কমিয়ে। তাহলে এখন তুমি জাস্ট 5 যোগ করে দাও, তাহলে অ্যান্সার হয় তোমার 605। চলো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আশা করব তোমাদের এই প্রশ্নগুলো ইংরেজি এবং বাংলা দুটোভাবেই দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নাও নতুন ধরনের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবে। গড ব্লেস ইউ অল।
টেক কেয়ার।